হ্যালো স্টুডেন্টস, আজকে একটু অন্য রকমের বক্তব্য। তোমাদের কিছু মনের কথা, তোমাদের কিছু দাবি আজকে আমি সরকারের কাছে তুলে ধরতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই তোমরা এই ভিডিওটাকে লাইক করে দেবে এবং শেয়ার করবে যত দূর সম্ভব, যত আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, সবার সাথে শেয়ার করবে। এবং তোমাদের মনে যদি আরও কিছু দাবি থাকে এগুলোর বাইরে, সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমাদের মূল দাবি শিক্ষা ব্যবস্থা নিয়ে, আমাদের শিক্ষা ব্যবস্থায় কি কি চেঞ্জেস হওয়া দরকার। বর্তমানে সরকার বদল হচ্ছে ফর শিওর, তো শিক্ষা ব্যবস্থায় কি কি বদল হওয়া দরকার এবং তার সাথে নার্সিং ছাত্রছাত্রীদের বা প্যারামেডিক্যাল ছাত্রছাত্রীদের কি কি প্রয়োজন, সেই দাবি নিয়ে আজকে এই ভিডিও বানাচ্ছি। আশা রাখবো তোমরা আমার সাথে থাকবে এবং অবশ্যই কমেন্টে জানাতে পারো আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা নিয়ে, এবং তোমাদের মনের যদি কোনো বক্তব্য থাকে সেটা নিয়ে। তো চলো আজকের এই বক্তব্য শুরু করা যাক। আমাদের প্রথমেই দাবি থাকবে শিক্ষা ব্যবস্থা নিয়ে। শিক্ষা ব্যবস্থা তোমাদের মানে একেবারে গোড়া যদি শক্ত হয়, তারপরে তোমাদের যে ভিত্তি সেটা স্ট্রং হবে। তো ভবিষ্যতে যারা আসতে চলেছে তাদের উদ্দেশ্যে প্রথমে আমরা শিক্ষা ব্যবস্থার ব্যাপারে কথা বলবো, তারপরে আমরা নার্সিং বা প্যারামেডিক্যাল ছাত্রছাত্রীদের কি প্রয়োজন সেটা নিয়ে আমরা কথা তুলব। তো সবার প্রথমে আমাদের যেটা কথা, যে পাশ ফেল ব্যবস্থা, এদিকে বাংলায় লেখা এদিকে ইংলিশে লেখা আছে, ঠিক আছে, পাশ ফেল ব্যবস্থাকে আবার ফিরিয়ে আনতে হবে। এই পাশ ফেল ব্যবস্থা এমন একটি ব্যবস্থা যেটা মানুষকে স্ট্রং করে তুলতে সাহায্য করে। ছোটবেলা থেকে যদি এই পাশ ফেল ব্যবস্থা তুলে দেওয়া যায়, মানুষ লড়াকু মানসিকতা হারিয়ে ফেলে, মানুষ লড়ার মানসিকতা হারিয়ে ফেলে। এর ফলে আলটিমেটলি সে একটা মেরুদণ্ডহীন মানুষে পরিণত হয়, যেটা করার চেষ্টা আগের গভর্নমেন্ট হয়তো মানে খুব ভাবে চেষ্টা করেছিল যে যত তাড়াতাড়ি সম্ভব মেরুদণ্ড নষ্ট করে দাও, শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড নষ্ট করে দিলেই আলটিমেটলি সবাইকে দিয়ে আমি আমার কার্যসিদ্ধি করে নিতে পারবো। তো সেই উদ্দেশ্যে আমার মত যে পাশ ফেল ব্যবস্থা আবার পুনরায় ফিরিয়ে আনা হোক। আমার যদি কথায় কোনো ভুল ত্রুটি লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। ইনক্রিজ ইংলিশ মিডিয়াম গভর্নমেন্ট স্কুল। সবার সামর্থ্য থাকে না যে মানে কোনো প্রাইভেট ইংলিশ মিডিয়ামে গিয়ে তার ছেলে মেয়েকে ভর্তি করবে, কিন্তু সবার ইচ্ছা থাকে একজন যে খেটে খাওয়া মানুষ, যে মুঠে মজুরি করছে, যে একটা কোনো ছোট মানে ছোটখাটো চাকরি করছে, ছোটখাটো ব্যবসা করছে, তারও ইচ্ছা হয় তার ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে। তাই বলে কি সে গরিব বলে কি সেই সুযোগটা পাবে না? তো সেই সুযোগ করে দেওয়ার জন্য গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট, ইংলিশ মিডিয়াম স্কুলের সংখ্যা বাড়ানো হোক। টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3 সব রকম জায়গায় এই ইংলিশ মিডিয়াম স্কুলের যে চাহিদা সেটা পূরণ করা হোক। মানুষ যাতে তার ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াবার আশা রাখতে পারে, স্বপ্ন দেখতে পারে, সেটার জন্য আমার মত যে ইংলিশ মিডিয়াম স্কুলের সংখ্যা বর্তমানে পশ্চিমবঙ্গে বাড়ানো উচিত, এবং সেটাও গভর্নমেন্ট স্কুল, যেখানে ছেলে মেয়েদের খুব বেশি টাকা খরচ করতে হবে না। এবং যত বেশি স্কুল হবে তত বেশি টিচাররাও চাকরি পাবে, তত বেশি শিক্ষিত যারা বেকার বসে আছে তারা কিন্তু চাকরি পেতে থাকবে। তার সাথে include NCERT with the addition of West Bengal history and geography. আমাদের রাজ্যে শিক্ষা ব্যবস্থায় আমাদের রাজ্যের যে বই সেটাকে সরিয়ে এনসিইআরটি ইনক্লুডের কথা এই কারণে বলছি, কারণ সর্বভারতীয় সব পরীক্ষা এনসিইআরটির উপরে বেস করে হয়, এবং এনসিইআরটি যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত না হয় তাহলে আলটিমেটলি ছেলেমেয়েরা কিন্তু সর্বভারতীয় পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবে না। বেঙ্গলের ছেলেমেয়েরা যেমন আইএএস আইপিএস বলো বা নিট বলো, যেই বলো, এইসব এক্সামের জন্য এনসিইআরটি খুব জরুরি। আমাদের বেঙ্গলি মিডিয়াম এনসিইআরটি বা ইংলিশ মিডিয়াম এনসিইআরটি কিন্তু আমাদের রাজ্যে ইনক্লুড করা উচিত, এবং তার সাথে অ্যাডিশন করতে হবে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল হিস্ট্রি, এইগুলোকে অ্যাড করে আমাদের রাজ্যের জন্য কিন্তু তৈরি করা যেতে পারে এনসিইআরটি অনুযায়ী আমাদের শিক্ষা ব্যবস্থা। নেক্সট, স্পোকেন ইংলিশ। যদি বেঙ্গলি মিডিয়াম স্কুল যেগুলো রয়েছে, আমি বেঙ্গলি মিডিয়াম স্কুলের একদমই বিপক্ষে নই, আমার মনে হয় মাতৃভাষায় শিক্ষা গ্রহণ সব থেকে ভালো শিক্ষা গ্রহণ হতে পারে, কিন্তু বর্তমানে এই পৃথিবীতে চাহিদা অনুযায়ী ইংলিশ ভাষা জানাটা, ইংলিশে কথা বলতে জানাটা খুব জরুরি। তাই আমার মনে হয় সব স্কুলে ইংলিশ, স্পোকেন ইংলিশ এই জিনিসটাকে অ্যাড করা উচিত, যাতে তারা ইংলিশ মিডিয়ামের যে কোনো ছেলে মেয়েদের সাথে খাপ খাইয়ে নিতে পারে এবং তাদের সাথে সমানে সমানে কাঁধ লড়িয়ে যাতে লড়াই চালিয়ে যেতে পারে। ওকে, তারপর হায়ার স্টাডিজ ইন মাদার টাং।
অনেকে হায়ার স্টাডিজ করতে ভয় পায়, বিশেষ করে সায়েন্সের যে স্ট্রিমগুলো থাকে, যে আমাকে ইংলিশে পড়াশোনা করতে হবে এই ভেবে। তো সেইটা যাতে ঠিক করা যায়, তাই জন্য মাদার টাং, তার মাতৃভাষায় তাকে শিক্ষা গ্রহণের সুবিধা দিতে হবে। এইটা আমার সরকারের কাছে একটা বড় আর্জি। এবং তার সাথে ইনক্লুড প্রফেশনাল কোর্স, কলেজ বা স্কুল, এখানে অন্তত মাধ্যমিকের পর থেকে তাদের কিন্তু সিলেবাসে প্রফেশনাল কোর্স অ্যাড করা উচিত। যেমন হচ্ছে ওয়েল্ডিং, ফিটার, কার্পেন্টার হতে পারে, সেটা প্লাম্বিং এর কাজ হতে পারে, সেটা সেলাইয়ের কাজ হতে পারে, সেটা যে কোনো প্রফেশনাল কাজ, সেটা অ্যাকাউন্টিং এর কাজ হতে পারে। তো স্ট্রিম অনুযায়ী, সেই অনুযায়ী আমাদের প্রফেশনাল কোর্স কিন্তু অ্যাড করা উচিত আমাদের শিক্ষা ব্যবস্থায়। তাহলে সব মানুষ এইটুকুনি মাথায় নিয়ে চলতে পারবে, আমি লাইফে কিছু না কিছু করেই নেব, আমার কিছু নিয়ে ভাবতে হবে না। এবং তার সাথে আরেকটা বড় জিনিস আমি ইনক্লুড করার কথা বলেছি শিক্ষা ব্যবস্থায়, সেটা হচ্ছে স্পোর্টসকে একটা সাবজেক্ট হিসাবে ইনক্লুড করা। এবং তার সাথে এন্টারপ্রেনারশিপ, মানে ব্যবসা বাণিজ্য যদি আমাদের শিক্ষা ব্যবস্থার অংশ না হয়, আমরা সারাদিন চাকরি থেকে যাব, আমরা সারা জীবন চাকর থেকে যাব, আমরা কোনোদিনও মালিক হওয়ার কথা ভাবতে পারবো না। তো আমাদের শিক্ষা ব্যবস্থায় মালিক হওয়ার জন্য এন্টারপ্রেনারশিপ, এই সাবজেক্টটা অ্যাড হওয়া দরকার। এবং আমাদের ফিজিক্যাল হেলথ ঠিক রাখার জন্য অবশ্যই স্পোর্টস ম্যান্ডেটারি সাবজেক্ট রূপে, এই দুটোই ম্যান্ডেটারি সাবজেক্ট রূপে থাকা অবশ্যই দরকার। আর এই প্রফেশনাল কোর্সের মধ্যে কিন্তু এআই বলো বা মেশিন লার্নিং বলো, এগুলোও কিন্তু পড়ছে। ঠিক আছে, যে কোনো প্রফেশনাল কোর্স, সেটা কম্পিউটার রিলেটেড হতে পারে, সেটা হতে পারে তোমার হার্ডওয়্যার রিলেটেড, যে কোনো কিছু প্রফেশনাল কোর্স আমাদের শিক্ষা ব্যবস্থায় অ্যাড করা প্রয়োজন। এটা আমি ওভারঅল শিক্ষা ব্যবস্থার ব্যাপারে আমি বললাম আমার মত, যে এগুলো অবশ্যই যোগ হওয়া দরকার। এইবার আমি বলবো যে নার্সিং বা প্যারামেডিক্যাল স্টুডেন্টদের জন্য কি। নার্সিং বা প্যারামেডিক্যাল স্টুডেন্টরা যেসব জিনিস নিয়ে ভুক্তভোগী, সেগুলো নিয়ে আগে আমি কথা বলতে চাই। যেমন ভ্যাকেন্সি ফিল আপ, অলরেডি সরকারি যে হসপিটালগুলো রয়েছে, প্রচুর ভ্যাকেন্সি রয়ে গেছে, যেখানে এখনো পর্যন্ত চাকরি হচ্ছে না, ফাঁকা রয়ে গেছে। সেই ভ্যাকেন্সিগুলো ফিল আপ করলে দুতরফের সুবিধা: এক, প্রচুর নার্সিংয়ের বা প্যারামেডিক্যালের ছেলে মেয়েরা চাকরি পাবে; দুই, প্রচুর মানুষ ভালো চিকিৎসা ব্যবস্থা পাবে। তো তাই জন্য এই ভ্যাকেন্সি ফিল আপ করা খুব দরকার। যারা অলরেডি জিএনএম পড়ে বসে আছে, বিএসসি নার্সিং পড়ে বসে আছে, তাদের যাতে চাকরি হয়ে যায়। এএনএমরা তো প্রত্যেক বছর পেয়েই যায়, জিএনএম এবং বিএসসি নার্সিং যারা, তারা যাতে সুযোগ পায়, তাই জন্য। বা যারা প্যারামেডিক্যাল কোর্স করেছে, এসএমএফডব্লিউবি হোক বা তোমার বিএসসি প্যারামেডিক্যালের যে কোর্সগুলো হয় সেগুলো হোক, তারা যাতে সবাই চাকরি পায়। ইনক্রিজ ইন গভর্নমেন্ট নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল সিট, আমাদের যে পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে, তাতে যেই সংখ্যক সরকারিতে সিট রয়েছে, তা দিয়ে পূরণ করা জীবনও সম্ভব নয়। তাই জন্য ইনক্রিজ করা দরকার এই ভ্যাকেন্সিগুলো বা এই সিটগুলো, যেগুলো পড়ার সিট রয়েছে। যেমন হচ্ছে এখন তোমার এএনএম জিএনএম এর 3,500 3,800 মতন সরকারি সিট রয়েছে, সেটা বাড়িয়ে যদি 5,800 করে দেওয়া যায়, 6,800 করে দেওয়া যায়, তাহলে প্রচুর ছেলে মেয়ে পড়তেও পারবে এবং প্রচুর ছেলে মেয়ে চাকরি পাবে, এবং আমাদের রাজ্যেরই স্বাস্থ্য ব্যবস্থা অনেক বেশি সবল হবে। তার সাথে ইনক্রিজ পোস্ট বেসিক নার্সিং অ্যান্ড নার্সিং ডিপ্লোমা সিট। পোস্ট বেসিক নার্সিং যত বাড়বে, তত শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা দুটোই তত উন্নত হবে। কারণ পোস্ট বেসিক নার্সিং যে করবে, সে আরো ভালো চিকিৎসা তোমাদের প্রদান করতে পারবে। এবং তার সাথে নার্সিং ডিপ্লোমা সিট, এটাও খুব দরকার, মানে আরো উন্নত পরিষেবার জন্য। ঠিক আছে, তার সাথে এনশিওর ফ্রি ট্রিটমেন্ট ফর ডক্টর, নার্স, প্যারামেডিক্যাল অ্যান্ড হসপিটাল স্টাফস। সব থেকে মেন প্রবলেম, যারা এই স্বাস্থ্য ব্যবস্থার সাথে যুক্ত, তারা নিজেরাই স্বাস্থ্যের ঠিকঠাক কোনো চিকিৎসা ব্যবস্থা পায় না। বড় কোনো রোগ হলে তাদের বেসরকারি হসপিটালের উপর তাদের নজরে রাখতে হয়, নিজেদের টাকা পয়সা, বাড়ি গাড়ি সব চলে যায়। তো তাদের, যারা সরকারি হসপিটালে কাজ করছে বা যারা বেসরকারি হসপিটালেও কাজ করছে, যাতে তারা সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে পারে, খালি তারা নয়, তার পরিবারও,
কারণ সে একটা ছোঁয়াচে রোগের জন্য রোগীর জন্য সেবা করছে এবং সেই ছোঁয়াচে রোগ যখন তার হয়ে যাচ্ছে সে ঠিকঠাক ট্রিটমেন্ট করাতে পারছে না টাকার অভাবে, বা তার পরিবারের যখন কারোর হয়ে যাচ্ছে তারা ট্রিটমেন্ট করাতে পারছে না টাকার অভাবে। এইটা যাতে না হয়, এইটার জন্য কিন্তু সরকারকে নজর দিতে হবে। আমাদের এটা প্রয়োজন অন্তত তাদের জন্য যারা এই স্বাস্থ্য ব্যবস্থার সাথে যুক্ত, না হলে কোনো একদিন এই স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে। তারপরে এনশিওর নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল কোর্সেস ইন মাদার টাং। এই যে অনেকে জিএনএম কোর্স করতে ভয় পায় তার ট্যালেন্ট থাকা সত্ত্বেও, কেন? কারণ ইংলিশে পড়তে হবে তাই। এটাই যদি তার মাতৃভাষায় আমি পড়ার সুযোগ করে দিতাম, আমি যদি বাংলা ভাষায় পড়ার সুযোগ করে দিতাম, তাহলে কিন্তু প্রচুর ছেলে মেয়ে তারা কিন্তু জিএনএম করার জন্য আগ্রহী হতো, তারা কিন্তু বিএসসি নার্সিং করার জন্য আগ্রহী হতো, তারা বিএসসি প্যারামেডিক্যালের বিভিন্ন কোর্সগুলো করার জন্য আগ্রহী হতো। অনেক ট্যালেন্টেড ছেলে মেয়েরা চান্স এই কারণে পায় না, কারণ মাদার টাঙে পড়ার সুবিধা নেই। এএনএম মাদার টাঙে পড়া যায়, কিন্তু জিএনএম বা বিএসসি নার্সিং বলো বা বিভিন্ন প্যারামেডিক্যালের কোর্স বলো, এগুলো মাদার টাঙে পড়া যায় না। তো সেই সুবিধা যদি গভর্নমেন্ট প্রদান করে তাহলে প্রচুর ছেলে মেয়ে এই লাইনে কিন্তু আসতে পারবে। এবং সব থেকে বড় আর একটা প্রবলেমের কথা আমি এখানে তুলে ধরছি, সেটা হচ্ছে রিমুভ ফ্রডস ফ্রম প্রাইভেট হসপিটাল রিক্রুটমেন্ট। এরকম প্রচুর হসপিটালে রিক্রুটমেন্ট চলছে যেখানে বলছে আমাকে 5,000 টাকা দাও, আমি চাকরি করে দিচ্ছি, 5,000 টাকা নিয়ে ভেগে যাচ্ছে। কেউ বলছে 4,000 টাকা মায়না দেবো, হ্যাঁ জয়েন করো, 2 মাস জয়েন করার পর তারপরে তাড়িয়ে দিচ্ছে, বললো 4,000 টাকা জয়েন করো, 2 মাস পর থেকে মায়না 12,000 টাকা হয়ে যাবে। জয়েন করছে, তারপরে আর ঠিকঠাক মায়না পাচ্ছে না। তো আলটিমেটলি এই ফ্রডদের যে বেসরকারি হসপিটালে চাকরি দেওয়ার যে ফ্রডুলেন্সগুলো চলছে, এইগুলোকে ইমিডিয়েট সরকারের নজরে আসা দরকার, এইগুলো বন্ধ হওয়া দরকার, নাহলে শিক্ষা ব্যবস্থাও ভেঙে, স্বাস্থ্য ব্যবস্থাও ভেঙে পড়বে এবং ছেলেমেয়েরা যারা এই নিয়ে মানে এই প্রবলেমের ভুক্তভোগী তারাও রাস্তায় নেমে আসবে আবার আরেকদিন। আমরা চাই না কোনো ছেলে মেয়েকে রাস্তায় নামতে হোক। তো সবার যাতে একটা ঠিকঠাক রোজগারের ব্যবস্থা হয়, তো তার জন্য অবশ্যই দরকার এই ফ্রডিউলেন্সটা, এই দালাল চক্রগুলোকে মাঝখান থেকে সরিয়ে দেওয়া, এই দালালের থেকে আমাদের পশ্চিমবঙ্গকে মুক্ত করা। এবং লাস্ট যে পয়েন্টটার ব্যাপারে বলবো, এনশিওর মিনিমাম ওয়েজেস। কেউ বলছে 6,000 টাকায় কাজ করো, 7,000 টাকায় কাজ করো, কেন করবে? একটা মিনিমাম ওয়েজেস তো থাকবে একটা নার্সের, সেই মিনিমাম ওয়েজেসটা গভর্নমেন্ট ঠিক করে দেবে যে প্রাইভেট হসপিটালে মিনিমাম এত টাকায় তোমাকে কর্মচারী রাখতে হবে, এত টাকায় তোমাকে নার্সিং স্টাফ রাখতে হবে, এত টাকায় তোমাকে প্যারামেডিক্যাল স্টাফ রাখতে হবে, না হলে এই স্বাস্থ্য ব্যবস্থা হুড়মুড়িয়ে ভেঙে পড়তে বেশি দিন লাগবে না। তো অবশ্যই এই মিনিমাম ওয়েজেস যেগুলো প্রাইভেট হসপিটালে রীতিমতো লুটে নিচ্ছে প্রাইভেট হসপিটালগুলো সাধারণ বাচ্চা ছেলে মেয়েগুলোকে, এইগুলোকে আটকাবার জন্য এই ব্যবস্থাগুলোকে গভর্নমেন্টে নিতে হবে। তো এই গভর্নমেন্টের কাছে আমার অনুরোধ, আমি এই ভিডিওতে যা যা বললাম সেগুলোর উপর একটু জোর দেবেন, এবং যে ছাত্রছাত্রীরা বা যে গার্জিয়ানরা এই ভিডিওটা দেখছেন চেষ্টা করবেন এই ভিডিওটাকে শেয়ার করে দেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে, যাতে এই ছেলে মেয়েগুলো একটুখানি ঠিকঠাক ব্যবস্থা পায়, ছেলে মেয়েগুলোর যাতে একটুখানি চাকরি হয়, এই শিক্ষা ব্যবস্থা যদি আর একটু উন্নত হয় আমাদের রাজ্যেরই উন্নতি হবে, আমাদের দেশেরই উন্নতি হবে। তো এই বলে আজকের বক্তব্য আমি শেষ করছি, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চাইলে তোমরা জয়েন করতে পারো। এই রইল হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে হাই পাঠিয়ে বিভিন্ন লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা যেটার জন্য প্রস্তুতি নিচ্ছ সেই গ্রুপে জয়েন করে যেতে পারো। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়। কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।